নমস্কার, ইউটিউব চ্যানেলে আমি কানুদা আবার আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে উপস্থিত হলাম। গল্পের নাম শেষ দেখা। গল্পটি পুরোটাই কাল্পনিক। শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। 238 B/8 গণেশ চ্যাটার্জি লেন, কলকাতা 9। বাবা মা মারা যাবার পর এ বাড়িতে অবিনাশবাবু, তার স্ত্রী ও তাদের 2 বছরের একটি পুত্র সন্তান বসবাস করতেন। শোনা যায় অবিনাশবাবু তার স্ত্রী পুত্রকে নিয়ে দার্জিলিং বেড়াতে যায়। যাবার পথে এক কার দুর্ঘটনায় স্ত্রী ও পুত্র গভীর খাদে পড়ে নিখোঁজ হয়ে যায়। কোনো খোঁজ মেলে না তাদের। আর বেঁচে যান অবিনাশবাবু। সেই থেকে একাই এই বাড়িতে বাস করেন তিনি। হারিয়ে যাবার ঠিক 13 বছর পর প্রতিদিনের মতো গতকাল রাতেও মোবাইলটা মাথার পাশে রেখেই শুয়েছিলাম। তবে ঘুমোতে একটু রাত হয়ে গিয়েছিল, তাই বুঝে উঠতে পারিনি কখন রাত কেটে ভোর হয়ে গেল। হঠাৎ মোবাইলটা বাজতেই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ঘড়ির কাঁটা তখন প্রায় 9টা ছুঁই ছুঁই করছে। মনে মনে ভাবলাম, ইস, অনেক দেরি হয়ে গেল। ভাবতে ভাবতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। একটু বিরক্ত বোধ করলাম। মনে মনে ভাবলাম, ওহো, এখন আবার কে এলো এত সকালে। যাই হোক, এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলতেই বছর 15 এক যুবক দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমি যেন কেমন আঁতকে উঠলাম। আমার শরীরের মধ্যে কেমন একটা শিহরণ জাগলো। গায়ের রং ফর্সা, হালকা গোপের রেখা উঠেছে, পরনে হাফ প্যান্ট, হাফ শার্ট, পায়ে হাওয়াই চটি ও হাতে একটি পলিথিনের ব্যাগ। মিষ্টি কণ্ঠে সে আমায় বলে উঠল, গুড মর্নিং আঙ্কেল। আমি ইতস্তত হয়ে ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপরে বললাম, কে তুমি, আর কেনই বা এসেছো আমার কাছে? উত্তরে যুবক বলল, আঙ্কেল, আমি তো খবরের কাগজ বিক্রি করি, আর আজ খবরের কাগজ বন্ধ, তাই আপনার এখানে এসেছি। আপনার ফুলের বাগানটা আগাছায় ভরে গেছে, আপনি কি ওটা পরিষ্কার করাবেন? আমি বললাম, তুমি এত ছোট, এই কাজটা তুমি করতে পারবে? উত্তরে বালক বলল, হ্যাঁ পারবো। আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনি শুধু আমাকে খাবার দেবেন, তাহলেই হবে। কিছুক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে, ঘরে এসো। তাকে ঘরে নিয়ে গিয়ে বেশ কিছু খাবার দিয়ে বললাম, নাও, তুমি আগে খেয়ে নাও, তারপর কাজ করবে। উত্তরে যুবক বলল, না না আঙ্কেল, আমি আগে কাজ করে নিই, তারপর খাবো। এছাড়া আমার মা বলেন, কারো কোনো কাজ না করে কিছু নিতে নেই। বলেই সে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেল। জানি না, ওকে যত দেখছি ততই যেন আমার কেমন কৌতূহল বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ও আমার খুব চেনা। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। আমি নিজেই বাগানের দিকে
ওর কাজ দেখবার জন্য গেলাম। কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। কি করে সম্ভব? ভাবতেই বালকটি ডেকে উঠল, আঙ্কেল, আমার কাজ হয়ে গেছে, আমি এবার আসি। আমি বললাম, আসি কি রে, তুই খাবি না? বলে তাকে ঘরে নিয়ে গিয়ে সুন্দরভাবে খেতে দিলাম। বললাম, খাও, লাগলে আরও দেব। কথাটা বলেই ওর দিকে তাকিয়ে দেখলাম, ওই যে ওর কাছে যে পলিথিনের প্যাকেটটা ছিল, আস্তে আস্তে খাবারগুলো ও তাতে রাখছে। আমি অবাক হয়ে তাকে বললাম, তুমি খাবারগুলো ওখানে রাখছো, খাবে না তুমি? উত্তরে বালকটি বলল, হ্যাঁ খাবো তো, তবে বাড়ি গিয়ে। কারণ আমার মা 2 দিন ধরে অবস্থ অবস্থায় বাড়িতে শুয়ে আছে। তাই বাড়িতে নিয়ে গিয়ে মা আর আমি দুজনে ভাগ করে খাবো। আমার তো বাবা নেই। বালকের মুখে কথাটি শুনতেই যেন আমার কিরম একটা শিহরণ জাগলো। জানি না কেন, ওকে যত দেখছি আমার শুধু মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোথাও একটা সম্পর্ক আছে। ও আমার খুব চেনা, ও আমার খুব আপন। যুবকের কথা শুনে 2 চোখে জল চলে এলো। বললাম, হে ঈশ্বর, আমাকে সব দিয়েছ, কিন্তু আজ সব থাকতেও আমি একা। আমার ঘরে কত খাবার, অথচ খাবার লোক নেই। বলতে বলতে চোখ মুছে যুবকটিকে বললাম, শোন না বাবা, এত কথা বললাম, অথচ তোর নামটাই আমি জানতে চাইলাম না। উত্তরে যুবকটি বলল, আমার নাম শুভ। শুভ নামটা যেন খুব চেনা চেনা লাগছে। এই নামটার সঙ্গে কোথাও একটা সম্পর্ক জড়িয়ে আছে। আঙ্কেল, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, আমার নাম শুভ ভট্টাচার্য। আপনার নাম? আমার নাম অবিনাশ ভট্টাচার্য। তুমি আমাকে অবিনাশ আঙ্কেল বলেই ডেকো, কেমন? বলেই ওকে জড়িয়ে ধরলাম। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, তোমার বাড়িতে আর কে আছে? উত্তরে যুবক বলল, বাড়িতে নয়, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি ওকে বললাম, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। উত্তরে যুবক বলল, হ্যাঁ বলুন। আমি বললাম, তোমার মায়ের নাম কি একটু বলবে? উত্তরে যুবক বলল, হ্যাঁ, আমার মায়ের নাম দীপা ভট্টাচার্য। আকাশ থেকে পড়লাম আমি। নিয়তির কি খেলা! জানি না এ কে। তোমাকে একটা কথা বলবো শুভ? হ্যাঁ আঙ্কেল, বলুন না। তুমি আমাকে একবার বাবা বলে ডাকো না। তুমি যা চাইবে আমি সব দেব। উত্তরে যুবক বলল, না আঙ্কেল, জন্মে থেকে যাকে কোনোদিন আমি চোখে দেখিনি, আজ তার পরিচয় আপনার উপরে চাপিয়ে দিয়ে আমি আমার মাকে ছোট করতে পারবো না। আপনি ঈশ্বরকে ডাকুন, পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তখন আমি আপনার ছেলে হয়ে আসব। বলে বাড়ির পথে রওনা হলো। আমি বললাম যুবককে, শোনো, তুমি এদিকেই যাবে তো? একটু দাঁড়াও, আমি তোমাকে এগিয়ে দেব, আমি ওদিকেই যাব। উত্তরে যুবক বলল, বেশ, আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন? হ্যাঁ। বলেই তড়িঘড়ি করে রেডি হয়ে যুবককে গাড়িতে বসিয়ে ওকে এগোতে নিয়ে গেলাম। ওর ঘরের সামনে পৌঁছতেই ও নেমে আমাকে বলল, আমি আসি আঙ্কেল। আমি বললাম, শুভ, তোমার
আমার বাড়ি অবধি চলে এলাম, তুমি আমাকে ঘরে যেতে বলবে না? আপনি আমাদের ঘরে আসবেন আঙ্কেল? ঠিক আছে, আসুন আসুন না। ঘরের সামনে নিয়ে গিয়ে জোর গলায় ডাক দিলাম, মা দেখো কাকে নিয়ে এসেছি। ভিতর থেকে গলার আওয়াজ এলো, হ্যাঁ বসতে বলো, আমি এদিকে আছি, আমি একটু চা করে নিয়ে আসছি। অবিনাশ বসে শুভর সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো। ইতিমধ্যে দীপা দেবী শুভ বাড়ি ফেরার 1 ঘন্টা আগেই অভাব অনটন মানুষের কথাবার্তা আর সহ্য করতে পারছিল না। নিজের জীবনকে ত্যাগ করবে বলে অনেক বিষ খেয়ে নিয়েছে। অবিনাশের জন্য চা নিয়ে অবিনাশের সামনে আসতেই তার হাত থেকে চায়ের কাপ মাটিতে পড়ে যায়। অবিনাশের মুখের দিকে তাকিয়ে দীপা দেবী আচমকা বলে ওঠে, অবিনাশ, তুমি বেঁচে আছো অবিনাশ? আমি জানতাম একদিন না একদিন তোমার সঙ্গে আমার ঠিক দেখা হবে, কিন্তু আজ যে সময় তুমি এসেছো আমার অন্তিম সময়। তবে তোমাকে একটা কথা বলে যাই, আমি এতদিন শুধু ভাবছিলাম তোমার সন্তান তোমাকে কিভাবে ফিরিয়ে দেব। আজ থেকে শুভর সব দায়িত্ব তোমার। শুভ তোমারই ছেলে অবিনাশ, শুভ তোমারই ছেলে। বলেই দীপা দেবীও ঢলে পড়ে মাটির পরে। অবিনাশ ছুটে গিয়ে জড়িয়ে ধরে, কি হয়েছে দীপা? কিছু হয়নি তোমার, ওঠো, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। দীপা দেবী বলেন, তাতে আর কোনো লাভ হবে না অবিনাশ, আমার যাবার সময় হয়ে গেছে। তোমার সন্তানকে আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। আজ থেকে শুভর দায়িত্ব সব কিছু তোমার। তুমি শুধু ওকে দেখে রেখো,